হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে। অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট কিভাবে করতে হয়, আপনারা ঘরে বসে নিজের ফাইল নিজে গুছিয়ে নিজেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এই বিষয়ে আলোচনা করার জন্য। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এতে করে আপনারা যারা অস্ট্রেলিয়া যাবেন বা যারা যাবেন ভাবছেন, তারা ঘরে বসে অস্ট্রেলিয়ার ফাইলগুলো নিজেরটা নিজে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে কয়েকটি ধাপ পার হতে হবে আপনাকে, কারণ অস্ট্রেলিয়া বিভিন্ন ধরনের ভিসা প্রদান করে থাকে। প্রত্যেকটির জন্য নির্দিষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, মানে প্রত্যেকটি ভিসার জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্টসের প্রয়োজনীয়তা রয়েছে। প্রক্রিয়াটিতে সাধারণত সঠিক ভিসা নির্বাচন করা। প্রক্রিয়াটির মধ্যে সর্বপ্রথম হচ্ছে সাধারণত ভিসা নির্বাচন করা, মানে আপনি কোন ভিসাতে যেতে চাচ্ছেন সেটা নির্বাচন করা। প্রয়োজনীয় নথি সংগ্রহ করা এবং অনলাইনে আবেদন জমা দেওয়া অন্তর্ভুক্ত থাকে, মানে যে ক্যাটাগরির ভিসাগুলো আপনি চাচ্ছেন সেই ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এবং অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটি প্রথম ধাপ হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, আবেদনের ক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য এখন আমি ধাপে ধাপে আপনাদেরকে সমস্ত নির্দেশনাগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে, প্রথমে আপনার ভিসার ধরন নির্ধারণ করুন। তার মানে হচ্ছে গিয়ে আপনি কোন ক্যাটাগরিতে ভিসা নিতে চাচ্ছেন অস্ট্রেলিয়ার জন্য, সেই ক্যাটাগরিটাকে আপনাকে প্রথমেই নির্বাচন করতে হবে। আপনার ভ্রমণের উদ্দেশ্যের উপর ভিত্তি করে উপযুক্ত ভিসার ধরনটি পছন্দ করুন। মানে আপনি যে ভিসাতে যাবেন সেই ভিসার ধরনের উপরে ভিসাটা নির্বাচন করার পর আপনার সমস্ত ডকুমেন্টস গুলো আপনি সুন্দরভাবে গুছিয়ে নেবেন এবং সিদ্ধান্ত নেবেন কিভাবে কি করা যায়। সাধারণ প্রকারগুলি হলো, প্রথমে হচ্ছে কি ভিজিটর ভিসা সাব ক্লাস 600। আপনাদের কে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিছু কিছু পয়েন্ট আমি আসলে লিখে রেখেছি। এই পয়েন্ট অনুযায়ী দেখে আপনাদেরকে বলে দিচ্ছি এবং এটাকে আবার বিশ্লেষণ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে ভিজিটর ভিসা সাব ক্লাস 600, মানে বিষয়টি হচ্ছে ওই অস্ট্রেলিয়াতে আসলে ভিসার এক এক ধরনের ভিসাগুলো হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন সেনজেন কান্ট্রি তাদের নিজস্ব কিছু ভিসার কিছু ক্লাস দিয়ে দিয়েছে। যেমন অনেক ইউরোপের সেনজেন কান্ট্রির ভিসা আমরা বুঝি ওয়ার্ক পারমিট ভিসাগুলো হচ্ছে গিয়ে ডি ক্যাটাগরির ভিসা। তো এখানে হচ্ছে গিয়ে ভিজিটর ভিসার জন্য হচ্ছে গিয়ে সাব ক্লাস 600 দিয়েছে তারা, ফর টুরিস্ট, ফর শর্ট বিজনেস ভিজিটর। তার মানে এখানে বুঝাইছে যে ভিজিটর ভিসা সাব ক্লাস 600 পর্যটন বা সংক্ষিপ্ত ব্যবসায়ী ভ্রমণের জন্য ভিজিটর ভিসা। দ্বিতীয়টি হচ্ছে স্টুডেন্ট ভিসা সাব ক্লাস 500 ফর স্টাডিং ইন অস্ট্রেলিয়া, অর্থাৎ হচ্ছে ছাত্র ভিসা সাব ক্লাস 500 অস্ট্রেলিয়া পড়াশোনার জন্য। এবং 3 নাম্বার হচ্ছে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা সাব ক্লাস 482 ফর স্কিল ওয়ার্কার, অর্থাৎ স্থায়ী অদক্ষ বা অভিবাসীর ভিসা সাব ক্লাস 482, মানে 482 দক্ষ কর্মীর জন্য। মূলত আমাদের অস্ট্রেলিয়াতে যারা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন তাদের কিছু পয়েন্ট লাগে, মানে আপনার সাব ক্লাসটা বুঝতে হবে। ওইখানকার সিস্টেম হচ্ছে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 482 যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিতেই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আরেকটি ক্যাটাগরি আছে, আমি পর্যায়ক্রমে বলছি। এরপর হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা সাব ক্লাস 417 ফর ইয়াং অ্যাডাল্ট হাউ ওয়েন্ট টু ওয়ার্ক উইল হলিডে ইন অস্ট্রেলিয়া। তার মানে বোঝাচ্ছে এখানে, এটার অর্থ হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা সাব ক্লাস 417 অস্ট্রেলিয়ার ছুটি কাটানোর জন্য সময় করতে চান, অর্থাৎ এমন তরুণদের জন্য
তার মানে হচ্ছে আপনি হলিডে মানে ফ্যামিলি ভিসাতে যখন হলিডেতে আপনি অস্ট্রেলিয়াতে ঘুরতে যেতে যাচ্ছেন, এই ভিসাকে তারা বলে হচ্ছে গিয়ে আপনার 417, এটা ক্যাটাগরিটা হচ্ছে 417। মূলত বিষয়টি হচ্ছে এখানে আমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সমস্ত ক্যাটাগরি ট্যুরিস্ট ভিসা থেকে নিয়ে বিজনেস ভিসা পর্যন্ত সমস্ত ক্যাটাগরিগুলো আমি পর্যায়ক্রমে বলে দিচ্ছি। এখন যে ক্যাটাগরিতে যাবেন আমার এই ভিডিওতে সেই ক্যাটাগরির কাজগুলো আপনারা করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে অস্ট্রেলিয়া ডিপ্লোম্যাটিক অফ হোম কমার্স ওয়েবসাইটে আপনি ভিসার বিকল্পগুলি একটি বিশদ তালিকা পেতে পারেন। তার মানে হচ্ছে যে ওয়েবসাইটের কথা আমি বলেছি সেই ওয়েবসাইটে গিয়ে আপনি অস্ট্রেলিয়ার ভিসা সম্পর্কে বিশদ বিশ্লেষণ আপনারা দেখতে পারবেন। দ্বিতীয়, একটি IMI অ্যাকাউন্ট তৈরি করুন। IMI অ্যাকাউন্ট হলো অনলাইন সিস্টেম যেখানে আপনি আপনার অস্ট্রেলিয়ার ভিসার আবেদন ফর্ম জমা করতে পারেন। তার মানে হচ্ছে আপনারা কানাডার জন্য যেমন আমাদের IMI অ্যাকাউন্ট খুলতে হতো, ঠিক অস্ট্রেলিয়ার ভিসার জন্য ওয়েবসাইটটি হচ্ছে গিয়ে IMI অ্যাকাউন্ট। এই ভিসার জন্য আপনার এই অনলাইনের এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢুকে আপনাকে সিস্টেম অনুযায়ী কাজগুলো করতে হবে, যেখানে আপনি আপনার অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন ফর্ম জমা দিতে পারেন। মানে এই ওয়েবসাইটে ঢুকে আপনি অস্ট্রেলিয়ার ভিসার জন্য আপনার আবেদন ফর্ম জমা দিতে পারবেন। যদি আপনার আগে কেউ অ্যাকাউন্ট না করে থাকেন, মানে আপনারা যদি আগে অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনাদের অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে একবার নিবন্ধন হয়ে গেলে লগ ইন করুন এবং আপনার ভিসার আবেদনটি শুরু করুন। তার মানে আপনি যখন লগ ইন করবেন এরপরে হচ্ছে গিয়ে আপনি আবেদনটি করতে পারেন। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন আপনার ভিসার ধরনের উপর ভিত্তি করে, মানে যেই ভিসাতে আপনি যাচ্ছেন ওই ভিসার জন্য কিন্তু একটা চেকলিস্ট থাকবে, মানে আপনি এই ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টস গুলো দেখে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সাবমিশন করে অনলাইনে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। আচ্ছা, আপনার ডকুমেন্টস গুলো পরিবর্তন করুন। মানে আপনার ডকুমেন্টস বলতে এটা বোঝাচ্ছে যে আপনি যেই ক্যাটাগরিতে যাবেন, এখানে তো অনেক ক্যাটাগরির চেকলিস্ট দেওয়া আছে বা আমি অনেক ক্যাটাগরির কথাগুলো বলছি, কিন্তু আপনার যে প্রয়োজন ভিসাটা নিতে সেই প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ডিমান্ড গুলো থাকবে, যে ডিমান্ড গুলো তারা চাবে সেই ডিমান্ড গুলো আপনি দিবেন। এরপর হচ্ছে তবে সাধারণত আমাদের প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট। মানে এটা করতে সমস্ত জিনিস করার জন্য ভিসার জন্য প্রথম ধাপটা কি, সেটা হচ্ছে কি একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে। অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 1 বছর হতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আবেদন ফর্ম, আপনার ভিসার সাব ক্লাসের জন্য নির্দিষ্ট ফর্ম, মানে আপনি যে ভিসাগুলো নিচ্ছেন সেই ভিসার জন্য নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। তৃতীয় হচ্ছে গিয়ে ছবি, অস্ট্রেলিয়ার ভিসার ছবি নির্দেশনা অনুসারে পাসপোর্ট আকারের ছবি। অস্ট্রেলিয়ার ফাইল জমা দেওয়ার জন্য যেই ছবিগুলো লাগবে এটা তাদের ক্যাটাগরিতে বলা আছে কোন সাইজের আপনার ছবিগুলো দিতে হবে। এরপর আর্থিক নথি। আর্থিক নথি হচ্ছে আপনার ব্যাংকে কত টাকা জমা আছে, আপনি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সিটা যেন দিবেন, সেটা তারা যতটুকু টাকা দেখতে যাচ্ছে সেই টাকাটাই আপনাকে দেখাইতে হবে। এর জন্য আপনাকে যারা অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো সেনজেন দেশে আপনারা মুভ করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট দেখাইতে হবে। এর জন্য আপনার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট যদি করে না রাখেন, আপনি যদি গুচ্ছ টাকা রাখেন, তখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে আপনার আবেদনটি নাকচ হবে। কারণ কেন, আপনি একসাথে এতগুলো টাকা তো আসলে রাখতে পারেন না। আপনাকে বুঝাইতে হবে যে আপনি বেতন পাচ্ছেন, ওই বেতন থেকে যে বেতনটা আপনি পাচ্ছেন ওই বেতন থেকে সংসারের খরচ করে আপনি কিছু সেভিংস করছেন। এর জন্য আপনাকে খুব কম টাকা করে রেখে রাখবেন উঠাবেন। এভাবে করলে কি আপনার স্টেটমেন্টটাকে আপনি সুন্দরভাবে গুছায় নিতে পারবেন। মিনিমাম 6 মাসের একটা স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। যারা স্টুডেন্ট অথবা ওয়ার্কের জন্য আবেদন করবে তাদের প্রত্যেকেরই ক্ষেত্র বিশেষে আপনাকে বলে দিবে যে আপনাকে কি মেডিকেল করতে হবে কিনা। কারণ মেডিকেল যদি আপনাকে সমস্ত ক্ষেত্রে করতে হয় না, কিন্তু তারা যদি মনে করে আপনাকে মেডিকেল করতে হবে, কি কি সেকশনে মেডিকেলটা করতে হবে এটা তারা তখন উল্লেখ করে দিবে। এরপর হচ্ছে 7 নাম্বার, অতিরিক্ত নথি। কিছু ধরনের ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স, ইংরেজি ভাষার দক্ষতা ও স্বাস্থ্য পরীক্ষা। এই যে আপনাকে কিছুক্ষণ আগে বলেছি, কিছু ভিসার ক্ষেত্রে আপনার অতিরিক্ত নথি বলতে আপনাকে বোঝাচ্ছে আপনার ভিসা করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো লাগে সেই সাপোর্টিং ডকুমেন্টসকে অতিরিক্ত নথি বলা হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্স সমস্ত ক্ষেত্রে নাও লাগতে পারে, কিছু ক্ষেত্র আছে যেখানে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা সাবমিশন করতে হবে। এবং ইংরেজি ভাষার দক্ষতা, দেখেন আপনি যাবেন হচ্ছে গিয়ে
অস্ট্রেলিয়ার মতো একটি দেশে আপনি যদি সুইপারের কাজ নিয়েও যান, সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম ইংরেজি ভাষাটা শিখতে হবে। এখন ইংরেজি ভাষাটা খুব আহামরি কষ্টের না, আপনারা ঘরে বসে অনলাইনে সার্চ করে সমস্ত জিনিসগুলো আপনারা শিখে নিতে পারবেন। আজকাল আসলে টিচারের কোনো প্রয়োজনই পড়ে না। আপনি কি জিনিস জানেন না, গুগল সেটা জানে। আপনি শুধু গুগলকে প্রশ্ন করবেন, দেন আপনি প্রশ্ন করলে আপনাকে গুগল সেটার সঠিক উত্তর দিয়ে দিবে, যেটা আমরা নিজেরাও না দিতে পারি। ঘরে বসে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, ইচ্ছা শক্তিটা এমন একটা জিনিস যে আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি পারবেন না এমন কোনো জিনিস নাই, আমি মনে করি এটা। কারণ মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো জিনিস তৈরিই হয় নাই, সবকিছু পারে যদি তার মধ্যে ইচ্ছা শক্তি থাকে। এরপর হচ্ছে গিয়ে অনলাইনে আপনার আবেদনটি জমা দিন, আপনার IMMI অ্যাকাউন্ট ব্যবহার করুন। মানে আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্ট ব্যবহার করে ওয়েবসাইটে গিয়ে আপনার প্রয়োজনীয় আপনার আবেদন ফর্ম পূরণ করুন এবং সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন। যখন আপনি সমস্ত প্রয়োজনীয় নথিগুলো অনলাইনে ফিল আপ করে দিবেন, এরপর আপনাকে এই নথিগুলোকে আপলোড করতে হবে। নিশ্চিত করুন, আপলোড করার পরে নিশ্চিত করুন আপনার আবেদন ফর্ম সম্পূর্ণ সঠিক এবং আপনার সহায়ক নথিগুলোর সাথে সামঞ্জস্য আছে। তার মানে আপনি যখন আবেদনটি করবেন এবং সকল ডকুমেন্টস গুলো প্রপারলি ভাবে অনলাইনে ফিল আপ করবেন, ফিল আপ করে অনলাইনে আবেদন করার আগে, মানে আপলোড দেওয়ার আগে অবশ্যই ভালো করে একটু চেক করে দেখেন যে আপনার যে আবেদনটি আপনি ফিল আপ করেছেন, এই ফিল আপের মধ্যে কোনো জিনিস ডকুমেন্টস এমন কি দিয়েছেন যেটা ফেক। কারণ আপনি যখন একটি ফেক ডকুমেন্টস দিবেন, হয়তোবা আপনাকে কেউ বলবে যে আপনি এই জিনিসটা আমরা বানাই দিচ্ছি। এখন একটি বিষয় হচ্ছে কি, তারা যেন সবকিছু চেক করবে বিষয়টা এমন না, কিন্তু আপনার কপাল খারাপ, যেটা আপনি বানিয়ে দিয়েছেন সেটাই অ্যাম্বাসিডর চেক করেছে। দেন অ্যাম্বাসিডর যখন বুঝতে পারবে যে আপনি ফেক দিয়েছেন, তখন সেনজেন যে 29টি কান্ট্রি আছে, সমস্ত কান্ট্রির মধ্যে আপনার এই নকল জিনিসটাকে তারা সার্কুলার করে দিবে। এতে কি হবে, আপনার লাইফে আপনি যখন কোনো দেশে, ধরেন আপনি অস্ট্রেলিয়া গেলেন না বা কানাডা গেলেন না, কিন্তু আপনি লিথুনিয়া দিয়ে যাবেন, লিথুনিয়াতেও যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তাদের সার্ভারেও এটা শো করবে যে আপনি অস্ট্রেলিয়ার জন্য ফাইল জমা করেছেন এবং প্রয়োজনীয় ফাইলগুলো আপনি জাল দিয়েছেন, যার কারণে আপনার লাইফ নিজের হাতে নিজে নষ্ট করেছেন। আমি আপনাদের সকলকে একটি অনুরোধ করব, সেটা হচ্ছে কি আপনারা দয়া করে কোনো ডকুমেন্টস আপনারা জাল দিবেন না। চেষ্টা করবেন যে যতটুকু ডকুমেন্টস আপনারা দিবেন প্রপারলি ভাবে দেওয়ার জন্য। আপনার রিজিক যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি অবশ্যই সেই কাজগুলো করতে পারবেন এবং আপনার ভিসাগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে 5 নাম্বার, ভিসা ফি প্রদান করুন। আপনার আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে ভিসা ফি দিতে হবে। আপনার ভিসার ধরনের উপর ভিত্তি করে ফি প্রদান করুন। মানে আপনি যেই ভিসাটা নিতে যাচ্ছেন সেই ভিসার জন্য আসলে কত টাকা এন্ট্রি ফি লাগবে এটা তো এখানে উল্লেখ করে দিবে, সেই ভিসার ফিটা আপনাকে প্রদান করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ভিসার ধরনের উপর ভিত্তি করে ফি প্রদান করুন। 6 নাম্বার হচ্ছে বায়োমেট্রিক ও সাক্ষাৎকার। এখন বায়োমেট্রিক হচ্ছে কি ফিঙ্গার যেন দিচ্ছেন, ফিঙ্গারটা দেওয়ার মানে হচ্ছে কি আপনি ওই দেশের আবেদনের জন্য, অনলাইনে আবেদনের জন্য আপনার একটি নথি তৈরি করে ফেলেছেন। এখন আপনাকে এমনও হতে পারে যেন অনলাইনে আপনাকে ইন্টারভিউ দিতে হতে পারে। যদি ইন্টারভিউ দিতে হয় সেক্ষেত্রে আপনার ভিসার ক্যাটাগরি বুঝে আমরা আপনাকে আগেই শিখিয়ে দিব যে কি কি ধরনের প্রশ্ন তারা করতে পারে। সামনে আমি একটি ভিডিও করব, সেই ভিডিওটির মধ্যে কি কি ধরনের প্রশ্ন আপনাদেরকে অনলাইনে তারা করতে পারে। কারণ সব কোম্পানিগুলো যারা ওয়ার্ক পারমিট দিবে তারা আপনাকে বিএফএস গ্লোবালে শুধুমাত্র ফাইল সাবমিট করতে নাও বলতে পারে, ফাইল সাবমিটের কথাটা পরে বলতে পারে, কিন্তু আপনাকে ইন্টারভিউতে তারা আগে নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে ইন্টারভিউতে ভিসা হয় বেশি, কারণ ইন্টারভিউতে যখন টিকবেন তারা যদি বুঝতে পারে যেন আপনাকে দিয়ে তাদের কোম্পানিতে কাজ হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা একটা মেইল করবে আপনাদের কাছে এবং মেইলে বলে দিবে যে আপনি অত তারিখে আপনার সমস্ত ডকুমেন্টস এবং অরিজিনাল পাসপোর্ট নিয়ে বিএফএস গ্লোবাল, যেটা বাংলাদেশে অবস্থিত, সেখানে আপনি ফাইলটা জমা করুন। এক্ষেত্রে আপনার ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটি 99% হয়ে যাবে। আচ্ছা, আবেদন জমা দেওয়ার পর আপনাকে বাংলাদেশের একটি মনোনীত অস্ট্রেলিয়ান ভিসা আবেদন কেন্দ্র AVAC মানে বায়োমেট্রিক আঙুলের ছাপ এবং ছবি সরবরাহ করতে বলা হতে পারে। কিছু ক্ষেত্রে আপনাকে সাক্ষাৎকারও অংশগ্রহণ করতে হতে পারে, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে বলে দিয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাক্ষাৎকার দিতে হতে পারে, মানে ইন্টারভিউ দিতে হতে পারে। 7 নাম্বার হচ্ছে আপনার আবেদন ট্র্যাক করুন। মানে আপনি ফাইলটা জমা দেওয়ার পর আপনি চাইলেই আপনার ফাইলটা কি পজিশনে আছে, আপনি চাইলেই কিন্তু আপনার ফাইলটাকে ট্র্যাক করতে পারেন।
তো যারা আসলে এই ধরনের ফাইল জমা দিয়েছেন তারা যদি ট্র্যাক করতে না পারেন আপনার ফাইলটা কি পর্যায়ে আছে, আপনারা সরাসরি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারেন। জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল বিশ্বস্তর সাথে বহুদিন যাবত আপনাদেরকে সেবা দিয়ে আসছে ইউরোপের ফাইল প্রসেসের জন্য, যার কারণে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন এবং আমি আপনাদেরকে সেই সকল প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আচ্ছা, আপনার আবেদনটি ট্র্যাক করতে IMMI অ্যাকাউন্ট ব্যবহার করুন। মানে IMMI অ্যাকাউন্টটা হচ্ছে এমন একটি অ্যাকাউন্ট, সেটা দিয়েও আপনি আপনার ভিসা ট্র্যাক করতে পারবেন। প্রক্রিয়াকরণের সময় অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, মানে প্রক্রিয়াটা যেভাবে করেন আপনি অনেক ক্ষেত্রে সার্ভারে কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু পরিবর্তন হলে আপনি ওই সিস্টেমে পরিবর্তন অনুযায়ী কাজগুলো করবেন। যদি কোনো কারণে আপনি আপনার ফাইলটি সাবমিট করতে না পারেন, আপনি যদি বুঝে না থাকেন, সেক্ষেত্রে আপনার বিশ্বস্ত যে সমস্ত ট্রাভেল এজেন্সিগুলো থাকবে যারা দীর্ঘদিন যাবত সুনামের সাথে এই ইউরোপের ফাইলগুলো প্রসেস করে থাকে, তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্রগুলো জমা করে আপনি তাদের কাছ থেকে আপনার ফাইল সেট আপ করে নিতে পারেন। যারা অভিজ্ঞ এলেনে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবাই খালি ফাইলই নিচ্ছি, বাট আমরা ফাইলের কিছু বুঝছি না, বা সেনজেন কান্ট্রি বা অস্ট্রেলিয়া বা অন্য কোনো কান্ট্রির কাজগুলো বুঝতে পারছি না। তো আপনারা যখন ফাইল সাবমিট করবেন, এতে আপনাদের অনেক ভুল আছে। শুধুমাত্র এজেন্সির ভুল যদি আপনারা ধরেন, তাহলে এটা আমি আসলে কখনোই মেনে নিব না। কেন মেনে নিব না? বাস্তবটাকে মানতে হবে এটাই, যে শুধুমাত্র এজেন্সির দোষ থাকে না ভাই, যাত্রীদেরও অনেক প্রবলেম থাকে। যাত্রীরা অলওয়েজ নিজেদের প্রবলেমগুলো সবসময় এজেন্সির উপরে চাপিয়ে দেয়। আমি নিজে একটা এজেন্সির মালিক, আমি আসলে শুধুমাত্র এজেন্সির সাপোর্ট টানবো তা না, কিন্তু আমাদের মধ্যেও বেশ কিছু প্রবলেম আছে যাত্রীদের চাইতে। কেমন? যে আমরা তো আসলে এসিতে বসে বসে টাকা পয়সা তাদের কাছ থেকে নেই, কিন্তু তাদেরকে সুন্দর একটি সমাধান কিন্তু আমরা দিচ্ছি না, সুন্দর প্ল্যাটফর্ম দেখাচ্ছি না, আমরা নিজেরাই তো জানি না, তো যাত্রীদেরকে কি জানাবো? তো যাই হোক, আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি যেটা আপনার কাছে মনে হবে তাদের থেকে আপনারা পরামর্শ নিতে পারেন। এরপর হচ্ছে, যদি আপনার ভিসার অনুমোদিত হয় তাহলে আপনি আপনার ভিসার বিবরণ সহ একটি মেইল পাবেন। কিছুক্ষণ আগে বলেছি যে আপনার আবেদনটি এবং আপনার ইন্টারভিউটি যদি গ্রহণযোগ্য হয়, সেক্ষেত্রে আপনাকে একটা মেইল করবে যে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস এবং অরিজিনাল পাসপোর্ট সহ BFS গ্লোবাল, মানে হচ্ছে ABAC, এতে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরে আপনি ফাইলটি সাবমিট করতে পারবেন। এরপর হচ্ছে, তাহলে আপনি আপনার ভিসার বিবরণ সহ একটি মেইল পাবেন। ভ্রমণের আগে সমস্ত ভিসার শর্তাবলী পরীক্ষা করে নিন। আর যদি আপনার ভিসা প্রত্যাখ্যান করা হয়, তাহলে কি কারণে আপনার ভিসা হলো না, এর বিরুদ্ধে আপিল করতে পারবেন কিনা তার কারণ এবং তথ্য আপনাকে জানানো হবে। ফর এক্সাম্পল, পোল্যান্ডের ক্ষেত্রে যারা ফাইল জমা করেছেন BFS গ্লোবালে, তাদের ভিসা যদি রিজেকশন হয়, মানে রিজেক্ট হয়, ঠিক একই জিনিস যদি আপনারা যারা অস্ট্রেলিয়ার জন্য ফাইল জমা করবেন BFS গ্লোবালে, তাদের ফাইল যদি কোনো কারণে ভিসা অ্যাম্বাসেডর দিল না, অনেক ক্ষেত্রে আমরা বলি না, অনেকের কাছ থেকে শুনি যে আপনাকে ভিসা আমরা ইউরোপে দিয়ে দিচ্ছি। ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেন? ভিসা দেওয়ার এখতিয়ার যদি এটা মিডল ইস্টের হতো, তাহলে ভিসা আমাদের উপরে থাকে, আমাদের ক্ষমতা থাকে যে আমরা আপনাকে ভিসাটা প্রদান করতে পারবো। যদি আপনার যোগ্যতা নাও থাকে, সেক্ষেত্রেও আমরা চাইলে মিডল ইস্টের ভিসাগুলো আপনাদেরকে দিতে পারছি। কিন্তু ইউরোপ বা সেনজেন কান্ট্রি অথবা অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে আমরা চাইলেও অনেক কিছু আমাদের দ্বারা সম্ভব হবে না। ফর এক্সাম্পল, ধরেন আপনাদের আত্মীয় বা পরিচিত কেউ অস্ট্রেলিয়া বা সেনজেন কান্ট্রিতে থাকে, তারা যখন আপনাদেরকে ওয়ার্ক পারমিট প্রদান করবে, নিশ্চয়ই তারা আমাদের চাইতে আপনাদেরকে বেস্ট ওয়ার্ক পারমিটটাই দিবে। কিন্তু এবং বেস্ট ওয়ার্ক পারমিট দেওয়ার পরে যেই কোম্পানি ওয়ার্ক পারমিটটা দিয়েছে, সেই কোম্পানির ওনার, মানে সেই কোম্পানির যে মালিক থাকবে, সে BFS গ্লোবালে আপনার যাত্রীর জন্য বা আপনাদের জন্য কিন্তু একটা মেইল করবে যে আমার অমুক যাত্রী যাচ্ছে, ফাইলটা জমা দিয়েছে এত তারিখে, ওনার যত লাইবিলিটি আছে সমস্ত লাইবিলিটি আমাদের কোম্পানি বা আমরা নিচ্ছি, আপনি দয়া করে ওনাকে ভিসাটা দেন। এত কিছু বলার পরেও ক্ষমতা থেকে যায় অ্যাম্বাসিডরের হাতে, তার ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আপনাকে তারা ভিসাটা প্রদান করবে কিনা। তো এই হচ্ছে কি মূল বিষয়। যখন আপনাকে তারা রিজেক্ট করে দিবে, ধরেন আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, তারপরেও তারা রিজেক্ট করতে পারে, অথবা আপনার কোনো ডকুমেন্টস আপনি বুঝেন নাই, বা যে এজেন্সি থেকে কাজ করছেন সেই এজেন্সি বুঝতে পারেনি, আপনার ডকুমেন্টসটা সে দিয়েছে কিন্তু আপনাকে ভিসাটা রিজেক্ট করে দিয়েছে। রিজেক্টটা করলে কি কারণে আপনাকে রিজেক্ট করেছে, এটা তো জানার অধিকার আপনার আছে, কারণ এই অধিকারটা আপনাকে সরকার দিয়েছে বা অথরাইজেশন আপনাকে দিয়েছে। তখন আপনার ভিসা দিয়ে যখন রিজেক্ট হবে, আপনার পাসপোর্টের সাথে আপনার ওয়ার্ক পারমিটের প্রথম পেজটা যেমন অ্যাটাচ করা থাকবে, এটার সাথে একটা পেপারস দিয়ে দিবে। এই পেপারসের মধ্যে তাদের যে ধারাগুলো থাকে, 1 থেকে নিয়ে 29টি ধারা থাকতে পারে, বা এর অধিকও থাকতে পারে বা কমও থাকতে পারে। ওইখানে তারা মার্ক করে দিবে
যে কোন মার্কটা যেটার উপর মার্ক করে দিবে এটা আপনাকে একটু ভালো করে পড়ে বুঝতে হবে যে ওটার মধ্যে লেখা থাকবে আপনাকে কি কারণে তারা রিজেক্ট করেছে। যেই কারণে আপনাকে রিজেক্ট করবে সেই কারণের উপর বেস করে যদি এটা আপনি সমাধান করতে পারেন, মানে আপনি কোনো ডকুমেন্টস দেন নাই যেটা আপনার উপরে থাকে কোম্পানির উপরে না, তখন আপনি ওই ডকুমেন্টসটা যেটা অভাবে আপনাকে রিজেক্ট করেছে সেই ডকুমেন্টসটি আপনি আবার এই ফাইলের সাথে অ্যাটাচ করে আপনি আবারও কিন্তু এম্বাসিতে দাঁড়াতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিটের একটা ভ্যালিডিটি ডেট থাকবে, যেন ধরেন 2 বছর, 1 বছর অথবা 3 বছর। এখন 3 বছরের ওয়ার্ক পারমিট আছে, মানে আপনাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট 3 বছরের একটি ওয়ার্ক পারমিট প্রদান করেছে। বাট অ্যাম্বাসিডর যখন আপনাকে ভিসা দিবে সে আপনাকে 3 মাসের অথবা 2 মাসের ভিসাও কিন্তু দিতে পারে, আবার সে যদি চায় 1 বছরেরও ভিসা দিতে পারে। সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করে অ্যাম্বাসিডরের উপরে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা হতাশ হতে পারি যে 3 বছরের ওয়ার্ক পারমিটে কেন আমাকে 6 মাসের দিয়েছেন। ভাই 3 বছরের ওয়ার্ক পারমিট আছে, 3 বছরের ওয়ার্ক পারমিট আপনি পেয়েছেন, তার মানে এই না যেন 3 বছরের ভিসা আপনাকে দিবে। এই 3 বছরের ভিতরে চাইলে আপনি অসংখ্য বার এম্বাসিতে একই ওয়ার্ক পারমিট নিয়ে দাঁড়াতে পারেন, যেটা আপনি অনেকের কাছ থেকে জানতে পারবেন না। তো আপনাকে যেই ধরনের যেটার কারণে রিজেক্ট করবে সেই কাগজটা আপনি নেবেন এবং ভালো করে পড়ে দেখবেন, অথবা আপনি যদি কোনো এজেন্সির মারফতে কাজ করে থাকেন তখন এই এজেন্সিকে এই কাগজটা দিবেন, তারা পড়ে দেখবে কোন জিনিসের উপর বেস করে আপনাকে রিজেক্ট করেছে। যেটার উপরে রিজেক্ট করবে সেই কাগজগুলো তারা সুন্দরভাবে সেট আপ করে আপনাকে আবার দাঁড়া করাবে এবং আপনি আবার ফাইলটা সাবমিট করবেন। সাবমিট করে আপনার ভিসা প্রাপ্ত হতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই, যত কিছুই আমরা করি না কেন আপনার রিজিকেও লেখা থাকতে হবে যেন আপনাকে আল্লাহ রিজিক দিয়ে রাখছে, মানে আপনি ইউরোপের দেশে যেতে পারবেন। আমাদের তরফ থেকে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের হিসাব যদি আমি বলি, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল থেকে কানাডা, আপনার অস্ট্রেলিয়া, এই ধরনের দেশের যে ভিসাগুলো যারা নেবেন বা যারা সেবা নেবেন, প্রত্যেকটি সেবার জন্য প্রত্যেকটি ডকুমেন্টস আপনারা সমস্ত জিনিস শুধুমাত্র আপনারা নিজেরা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের উপর বেস করে নেবেন না, প্রত্যেকটি ডকুমেন্টস গুলো আপনারা বিএফএস গ্লোবালে স্ক্রিন করে পাঠাবেন, অথবা যে কোম্পানির নামে আসবে সে কোম্পানিতে এই ডকুমেন্টস গুলো আপনি স্ক্যান করে মেইল করবেন, যে আপনারা প্রমাণ দেখবেন যে আমরা যে কাজগুলো করি এগুলো কি আসলে জেনুইন কাজ করছে কিনা, অথেন্টিক কাজ করছে না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যেন আপনারা যারা আমাদের কাছ থেকে সেবা নেবেন তাদের প্রত্যেকজনকে আমরা ওয়ার্ক পারমিট এবং সমস্ত ডকুমেন্টস গুলো খুব অথেন্টিক দিব। যে এই কারণে দিব যে আমরা অস্ট্রেলিয়া অথবা সেনজেন কান্ট্রির ভিসার কাজগুলো, ফাইল প্রসেসের কাজগুলো দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে করছি। রেডবুল কোম্পানি আপনারা জানেন মাল্টি ন্যাশনাল কোম্পানি, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল রেডবুল কোম্পানির ওয়ার্ক পারমিট প্রসেসিং করেছে। পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের সমস্ত কাজগুলো আমরা বাংলাদেশ এবং দিল্লিতে যে কাজগুলো হতো ওয়ার্ক পারমিট তারা প্রদান করতো, যাত্রীও তাদের কাছে ছিল, কিন্তু যে ফাইলগুলো প্রসেস করা লাগতো এই ফাইলগুলো জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সুনামের কারণে তারা আজকে এই পর্যন্ত গিয়েছে যে রেডবুলের মতো কোম্পানির সাথে আমরা কাজ করেছি। তো আপনারা যারা আসলে সুন্দরভাবে গুছিয়ে এবং সঠিক লাইনে সঠিক পদ্ধতিতে আপনারা ওয়ার্ক পারমিট পেতে যাচ্ছেন, অথবা আপনারা ট্যুরিস্ট ভিসা চাচ্ছেন, অথবা আপনারা মাল্টিপল ভিসা, সুপার এক্সপ্রেস ভিসা, অথবা আপনারা ফ্যামিলি ভিসাতে যেতে চাচ্ছেন, তারা আর দেরি না করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপনারা সংগ্রহ করুন। সময়টি আসলে হেলাফেলা করে আপনার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সময়গুলো নষ্ট করবেন না, কারণ সময় কারোর জন্য বসে থাকে না। যারা সময়ের মূল্য দিতে জানে তারা জীবনে এক সময় না এক সময় অবশ্যই উন্নতির চরম শিখরে যাবে। আমরা সবসময় চেষ্টা করবো যেন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যদি আপনারা আমাদের সাপোর্টটি নিতে চান, সেবাগুলো নিতে চান, আপনারা যে কোনো ধরনের প্রশ্ন পোল্যান্ড সংক্রান্ত হোক বা সেনজেন কান্ট্রি সম্বন্ধে হোক অথবা অস্ট্রেলিয়া কানাডা সম্বন্ধে হোক, আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনাদের প্রয়োজনীয় যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো জেনে যেতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রিয় বন্ধুদের কাছে বা আপনাদের খুব কাছের মানুষের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওর ইনফরমেশন গুলো দেখে যারা আসলে কাজ করতে যাচ্ছে, যাদের কাছে এত আর্থিক সচ্ছলতা তারা নাই, তারা যাতে আমার এই ভিডিওটি দেখে সুন্দরভাবে তারা ঘরে বসে সুন্দরভাবে ফাইল সেট আপ করে এম্বাসিতে যেতে পারে এবং ফাইলগুলো সাবমিট করতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো অথেন্টিক ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।